সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। রংপুর জেলা স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। পূর্ববর্তী পাঠে আমরা দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের জীবের প্রজনন অধ্যায়ের জীবের প্রজনন অঙ্গ ফুল সম্পর্কে জেনেছি, একটি ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি এবং পরাগায়ন সম্পর্কে জেনেছি। আজকে আমরা পরবর্তী পাঠ সম্পর্কে জানব। উপস্থাপনায় আমি মোহাম্মদ আপেল মাহমুদ প্রধান, সহকারী শিক্ষক, রংপুর জেলা স্কুল, রংপুর। এসো আমরা দুটি ছবি দেখি। এখানে চিত্র দুটি দেখে একটু ভেবে বলো তো এখানে কি ঘটছে। হ্যাঁ, এখানে প্রথম চিত্রে পাখি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহ করছে। আর দ্বিতীয় চিত্রে আমরা কি দেখছি, এখানে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়ে গর্ভাশয়ে যাচ্ছে। তো এ দুটি চিত্রের মাধ্যমে আমরা কি বুঝতে পারি বলতো? হ্যাঁ, আজকে আমরা যে পাঠটি সম্পর্কে জানব সেটি হচ্ছে নিষেক, ফার্টিলাইজেশন সম্পর্কে আজকে আমরা জানব। তো উদ্ভিদের এই নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে উদ্ভিদের পরাগরেণু এবং ডিম্বকের কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়, যেগুলো ছাড়া পরাগায়ন সম্পন্ন হয় না। তো আমরা এখন ধীরে ধীরে সেগুলো সম্পর্কে জানব। এই পাঠ শেষে তোমরা নিষেক কী তা বলতে পারবে, পুং ও স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বর্ণনা করতে পারবে, নিষিক্তকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। তো প্রথমে আমরা জানব নিষেক কি। একটি পুং গ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলে। এখানে চিত্রে দেখা যাচ্ছে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়ে গর্ভাশয়ে গিয়ে এখানে ডিম্বকের সাথে মিলিত হয়, এটাই হচ্ছে নিষিক্তকরণ। এখন নিষিক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে যেটা বলছিলাম যে পরাগরেণু এবং ডিম্বকের কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। তো আমরা প্রথমেই জানব পুং গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হচ্ছে সেটি সম্পর্কে। এটি একটি পরাগরেণু, আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি পরাগরেণু। পরাগরেণু সাধারণত গোলাকার হয়। প্রতিটি পরাগরেণুর দুটি ত্বক থাকে। এখানে বাইরের ত্বকটি কিউটিনযুক্ত এবং পুরু হয়, এটিকে বহিত্বক বা এক্সাইন বলা হয়। এরপর ভিতরের যে অংশটুকু আমরা দেখতে পারি, এই অংশটা ভেতরের ত্বকটা বেশ পাতলা হয় এবং সেলুলোজ নির্মিত হয়, একে অন্তঃত্বক বা ইন্টাইন বলা হয়। এই পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষটি মিয়োসিস বিভাজনের মাধ্যমে, আবার বলছি, পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগ মাতৃকোষটি মিয়োসিস বিভাজনের মাধ্যমে চারটি অপত্য পরাগকোষ সৃষ্টি করে। দেখা যায় যে পূর্ণতা প্রাপ্তির পরপর পরাগথলিতে থাকা অবস্থায় পরাগরেণুর অঙ্কুরোদ্গম শুরু হয়। পরাগরেণুর নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটি মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়। এই বিভাজনে একটি বড় কোষ এবং একটি ক্ষুদ্র কোষ তৈরি হয়। এখানে দেখা যায় যে এই বিভাজনের ফলে একটি বড় কোষ এবং একটি ক্ষুদ্র কোষ তৈরি হয়। ক্ষুদ্র কোষটিকে জনন নিউক্লিয়াস বলা হয় এবং বড় কোষটিকে টিউব বা নালিকা নিউক্লিয়াস বলা হয়। এর পরবর্তীতে কি হয়, নালীকোষ বড় হয়ে পরাগনালী গঠন করে এবং জেনারেটিভ কোষটি বা জনন নিউক্লিয়াসটি, এটি কি হয়, বিভাজিত হয়ে দুটি পুং জনন কোষ উৎপন্ন করে। এখানে চিত্রে দেখা যাচ্ছে টিউব বা নালী নিউক্লিয়াস, এটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগনালিকা গঠন করলো এবং
জনন নিউক্লিয়াসটি এটা পরবর্তীতে বিভাজিত হয়ে কি করলো, দুটি পুংজনন কোষ বা মেল গ্যামেট উৎপন্ন করলো। এখানে তোমাদের বইতে যে চিত্র দেওয়া আছে, এই চিত্রের মাধ্যমে দেখো এটাকে বহিতক বলা হচ্ছে, এটাকে অন্ততক বলা হচ্ছে, এবং এখানে নালিকা নিউক্লিয়াস দেখা যাচ্ছে আর এখানে জনন নিউক্লিয়াস দেখা যাচ্ছে। এর পরবর্তীতে কি হচ্ছে, পরাগ নালিকা গঠিত হলো এবং পুং গ্যামেটে পরিণত হলো। এরপরে আমরা জানব স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। ভ্রূণ পোষক কলায় ডিম্বক রন্ধ্রের কাছাকাছি, এখানে দেখা যায় যে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি কোষ আকারে সামান্য বড় হয়, এর প্রোটোপ্লাজম ঘন হয় এবং নিউক্লিয়াসটি তুলনামূলকভাবে বড় হয়। এই কোষটি অর্থাৎ ডিপ্লয়েড স্ত্রী রেণু মাতৃকোষ হতে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু গঠিত হয়, যার মধ্যে উপরের 3টি, এখানে কি হচ্ছে, মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু গঠিত হচ্ছে, যার মধ্যে উপরের 3টি নষ্ট হয়ে যায়। এরপর নিচেরটি কি থাকে, কার্যকরী থাকে। কার্যকরী স্ত্রী রেণু নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয়াস দুটি স্ত্রী রেণু কোষের 2 মেরুতে অবস্থান নেয়, এখানে দেখা যাচ্ছে যে 2 মেরুতে অবস্থান নিচ্ছে। প্রতিটি মেরুর নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয়ে 4টি করে নিউক্লিয়াস গঠন করে। এই নিউক্লিয়াসগুলি আবার কি হয়, বিভাজিত হয়ে পরপর দুবার বিভাজিত হয়ে প্রথমে 1টি থেকে 2টি এবং পরবর্তীতে 2টি থেকে 4টি নিউক্লিয়াস গঠন করছে। এখানে 4টি, এখানে 4টি। প্রতিটি নিউক্লিয়াস অল্প সাইটোপ্লাজম এবং হালকা প্রাচীর দিয়ে আবৃত থাকে, এ কারণে এটাকে কোষও বলা হয়। ইতিমধ্যে স্ত্রী রেণু কোষটি একটি 2 মেরুযুক্ত থলির ন্যায় অঙ্গে পরিণত হয় এবং এর প্রতি মেরুতে 4টি করে মোট 8টি নিউক্লিয়াস থাকে। এ অবস্থায় প্রতি মেরু হতে একটি করে নিউক্লিয়াস থলির মাঝখানে চলে আসে এবং পরস্পর মিলিত হয়, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস। 2 মেরু থেকে 2টি নিউক্লিয়াস চলে আসে এবং মাঝখানে মিলিত হয়, এটাকে সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হচ্ছে। ভ্রূণথলির যে মেরু ডিম্বক রন্ধ্রের দিকে থাকে সে মেরুর 3টি নিউক্লিয়াসকে একত্রে ডিম্বাণু যন্ত্র বলা হয়। এই যে এই 3টিকে একত্রে ডিম্বাণু যন্ত্র বলা হয়। ডিম্বাণু যন্ত্রের মাঝখানের নিউক্লিয়াসটি কি থাকে, একটু বড় থাকে, একে আমরা এগ বলতে পারি, ওভাম বলতে পারি বা উস্পর বলা হয়। বাংলায় এটাকে আমরা ডিম্বাণু বলি। ডিম্বাণুর দুপাশের 2টি নিউক্লিয়াসকে সাহায্যকারী নিউক্লিয়াস বলা হয়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, তোমরা চিত্রে খেয়াল করো, এখানে মাঝখানে যেটা ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট, মাঝখানে 2টি নিউক্লিয়াসকে বলা হচ্ছে গৌণ নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। আর ভ্রূণথলির যে মেরু ডিম্বক মূলের দিকে থাকে সে মেরুর নিউক্লিয়াস 3টিকে প্রতিপাত নিউক্লিয়াস বা প্রতিপাত কোষ বলা হয়। এই যে ভ্রূণথলির যে মেরু ডিম্বক মূলের দিকে থাকে, ডিম্বক মূলের দিকে এই অংশটা থাকে, এখানে যে 3টা নিউক্লিয়াস থাকে সেগুলোকে প্রতিপাদ কোষ বলা হচ্ছে। এখন এই যে ভ্রূণথলি এবং এতে অবস্থিত ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদ নিউক্লিয়াস এবং সেকেন্ডারি নিউক্লিয়াসকে মিলিতভাবে স্ত্রী গ্যামেটোফাইট বলা হয়। এই সম্পূর্ণ অংশটিকে মিলিতভাবে বলা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। এবং এই ডিম্বাণুর পাশে যে 2টি নিউক্লিয়াস থাকে এই 2টিকে বলা হচ্ছে সাহায্যকারী বা সহকারী নিউক্লিয়াস। তো আমরা এখন পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয় সেটি দেখলাম। এগুলোই হচ্ছে পরাগ রেণু এবং ডিম্বকের প্রস্তুতিমূলক কাজ নিষেকের পূর্ব অবস্থায়। এখন আমরা দেখব নিষেক কিভাবে সম্পন্ন হয়।
এখানে তোমাদের বইয়ের আরেকটি চিত্র, স্ত্রী গ্যামেটোফাইট। এখানে একটি কোষ, পরবর্তীতে 4টি স্ত্রী কোষ মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে 4টি স্ত্রী কোষ তৈরি হচ্ছে, 3টি নষ্ট হয়ে যায়, একটি থাকে এবং পরপর দুবার বিভাজনের মাধ্যমে পরবর্তীতে 4টি মোট 8টি নিউক্লিয়াস উৎপন্ন হয়। এই চিত্রটি তোমাদের বইতে দেয়া আছে। এখানে এগুলোকে প্রতিপাদ কোষ বলা হচ্ছে, সেকেন্ডারি নিউক্লিয়াস, মাঝখানের টিকে ডিম্বাণু, আর পাশের যে কোষ দুটি থাকে সেগুলোকে বলা হচ্ছে সহকারী কোষ। এখন আমরা নিষেক প্রক্রিয়া কিভাবে সংঘটিত হয় সেটি সম্পর্কে জানব। ফুলের বৃতি যে অঞ্চলে বা গর্ভাশয় যে অঞ্চলে অবস্থান করে সেই অংশটিকে বলা হচ্ছে থ্যালামাস। এরপরে চারিদিকে দল বা পাপড়ি অবস্থান করে এবং থ্যালামাসের ঠিক উপরেই গর্ভাশয় অবস্থান করে এবং গর্ভাশয়ে এখানে ডিম্বক থাকে। ডিম্বক সহ গর্ভাশয় দেখা যাচ্ছে। এটিকে বলা হচ্ছে গর্ভদণ্ড এবং এটিকে বলা হচ্ছে গর্ভমুণ্ড। তাহলে একটি উদ্ভিদের স্ত্রী স্তবক গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। এরপরে আমরা দেখব পুংদণ্ড। এটিকে বলা হচ্ছে পুংদণ্ড। এটি পরাগধানী এবং পরাগধানীর মধ্যে পরাগরেণু। তো আমরা এর আগের দুটি স্লাইডে এগুলো সম্পর্কে জেনেছি। এখন আমরা দেখব কিভাবে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এখানে চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। পরাগায়নের ফলে, অর্থাৎ যখন পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয় সেটিকেই বলা হচ্ছে পরাগায়ন। পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপত্রের গর্ভমুণ্ডে পতিত হয়। এই গর্ভপত্রের গর্ভমুণ্ডে পরাগরেণু পতিত হলো। এরপর নালিকা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভদণ্ড ভেদ করে এবং কিছু তরল পদার্থ শোষণ করে স্ফীত হয়ে ওঠে। এরপরে আমরা কি দেখব? এখান থেকে নালিকা নিউক্লিয়াস বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভদণ্ড ভেদ করে এবং কিছু তরল পদার্থ শোষণ করে স্ফীত হয়ে ওঠে। একসময় কি হয়, এই স্ফীত অগ্রভাগটি ফেটে পুংজনন কোষ দুটি ভ্রূণথলিতে মুক্ত হয়। এখানে চিত্রে দেখো, এখানে এসে একসময় এই অগ্রভাগটি ফেটে যায় এবং আমরা এর আগের স্লাইডে যে পুংজনন কোষ দুটি দেখেছি, এই পুংজনন কোষ দুটি ভ্রূণথলির ভিতরে চলে আসে। এর একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। একটি কি করে, পুংজনন কোষ দুটি আসছে এবং এসে এখানে কি হচ্ছে, একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়। অপর পুংজনন কোষটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড বা শস্যকোষের সৃষ্টি করে। এখানে ট্রিপ্লয়েড শস্যকোষ বলা হচ্ছে কারণ দ্বিতীয় পুং গ্যামেটটি কি হচ্ছে, এসে এখানে মাঝখানে যে দুটি নিউক্লিয়াস অবস্থান করে তাদের সাথে মিলিত হচ্ছে। তো এখানে একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুং গ্যামেটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুং গ্যামেটের মিলন প্রক্রিয়াকে দ্বিনিষেক প্রক্রিয়া বলা হচ্ছে, কারণ একই সাথে দুই জায়গায় পুং গ্যামেটের মিলন হচ্ছে, এখানে এবং এখানে। এ প্রক্রিয়া একটি পুং গ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং একটি পুং গ্যামেট এখানে দেখা যায় যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। ফলে ডিম্বাণু জাইগোটে পরিণত হয় এবং ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস এটি ট্রিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। তো আমাদের নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল। এরপরে কি হয়? এরপর এই যে গর্ভাশয়টি, এই গর্ভাশয়টি পুরোটি ফলে পরিণত হয় এবং এর অভ্যন্তরে যে ডিম্বকগুলো থাকে সেগুলো বীজে পরিণত হয়। তো আমরা একটি পরিপূর্ণ নিষেক ক্রিয়া সম্পর্কে
জানলাম। তো এসো আমরা এটি আরো একটু ভালো করে জানার জন্য একটা ভিডিও দেখি। Flowering plants undergo a unique reproductive process where there are two fertilization events. This double fertilization event occurs between the male reproductive organ, the male gametophyte, and the female reproductive organ, the female gametophyte. Before the fertilization event can occur, the ovule has to undergo some changes. At present, the ovule contains one reproductive cell, known as the megaspore or mother cell. This cell is diploid and undergoes meiosis, producing 4 haploid megaspores. In the majority of species, 3 of these megaspores degenerate, leaving only one surviving megaspore. This surviving megaspore expands and undergoes 3 rounds of mitosis to produce 8 haploid nuclei. As the nuclei have not developed any individual division, they initially share the same cytoplasm. This complete structure is known as the embryo sac. Within the established embryo sac, cell walls begin to form between most of the nuclei. 3 cells named antipodal cells form opposite the opening of the ovule, known as the micropyle. Another 3 cells form above the micropyle. 2 of these are synergids, and the other is the egg cell. This leaves 2 nuclei in the center of the ovule. These central nuclei remain together in one large cell. It is the egg cell and this central nucleate cell which will eventually become part of the double fertilization event. In order for the double fertilization event to occur, the male gametes, the sperm, must travel from the anther to the embryo sac within the female reproductive organ. The pollen grain contains 2 main cells. A cell named the tube cell makes up the bulk of the pollen grain, and the sperm cell, which at this stage is known as the generative cell. To reach the embryo sac, a pollen grain must land on the stigma. Once landed, it begins to germinate. The tube cell forms a long structure down the style and into the ovary. The generative cell travels behind the tube cell nucleus. Once near the ovary, it divides by mitosis to produce 2 haploid sperm cells. The pollen tube reaches the micropyle and releases the sperm cells into the embryo sac. One of the 2 sperm cells fertilizes the egg cell. This produces a diploid zygote, which will become the embryo. The other sperm cell moves up and fuses with both of the central nuclei, forming a triploid cell. This unusual triploid cell develops into an endosperm and serves as the embryo's food supply during early development. It is only angiosperms, flowering plants, which have this double fertilization characteristic, where a diploid zygote and a triploid endosperm form. Gymnosperms, pines, tracheophytes, ferns, and non-tracheophytes, mosses, lack this double fertilization feature. তাহলে ভিডিওটির মাধ্যমে আমরা নিষেক প্রক্রিয়া সুন্দর করে বুঝতে পারলাম আশা করি। এখন তোমরা আজকের পাঠ কতটুকু বুঝতে পারলে সেটি সম্পর্কে 2টি প্রশ্ন করি। যেমন নিষেক কি? অবশ্যই তোমরা এটি সম্পর্কে বলতে পারবে। নিষেকের ধাপ কয়টি ও কি কি? সপুষ্পক উদ্ভিদের নিষেককে দ্বিনিষেক বলা হয় কেন? ট্রিপ্লয়েড শস্য কি? গৌণকেন্দ্রিকা কাকে বলে? আশা করি তোমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে।
তো তোমরা আজকে একটা বাড়ির কাজ লিখে নাও। নিষেক প্রক্রিয়ার চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটি তোমরা অঙ্কন করে যখন স্কুল খুলবে তখন তোমার শ্রেণী শিক্ষককে এটি জমা দেবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি আগামী ক্লাসে আবার দেখা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।